এ তো দেখি লিফটের সেই লোক। এই জায়গায় কি করে? এসব ভাবতে ভাবতে এগিয়ে গেল লোকটার কাছে ঋষিতা। এরই মধ্যে লোকটা নিজেই জিজ্ঞেস করলো। হোয়াট ইউর প্রবলেম? ঠান্ডা কিন্তু ধারালো গলায় শোনা বাণীটি শুনতেই কেঁপে উঠল ঋষিতা। ভয়ে ভয়ে বলতে লাগলো। আই এম ঋষিতা, দ্য অ্যাসিস্ট্যান্ট অফ অলিনা খান। নেক্সট মিটিং রিলেটেড ইনফরমেশনের জন্য আমাকে এখানে ডাকা হয়েছে। ও আই সি, দেন টেক এ সিট। ইয়া, শিওর। স্বাভাবিকভাবে বললেও মোটেও স্বাভাবিক অবস্থায় নেই সে। কেমন জানি অস্বস্তি বোধ করছে। কিছুটা জড়তা নিয়েই আসনে বসলো। ঋষিতার জড়তাটা বোধহয় বুঝতে পারলো কাভেরও, তাই সে বলে উঠল। পার্সোনাল আর প্রফেশনাল জিনিসগুলো আলাদা রাখাই আমাদের উচিত। ইয়া। ওকে, আমরা তাহলে স্ট্যাটাস করি আমাদের আলোচনাটা। অফকোর্স। তারপর তারা কথা বলতে ব্যস্ত হয়ে গেল। আলোচনা শেষে ঋষিতা চলে যেতে নিয়েও থেমে যায়। ঝড়ের বেগে পিছনে ফিরে বলে উঠে এক অবাক করার মতন কথা। এটা কি সত্যি আপনার চোখ? অবাক গলায় কথাটা বলল ঋষিতা। তার এরূপ বোকা কথায় কাভেরও কিছু না বলে শুধু এক পলক তাকালো তার সামনে দাঁড়ানো বোকা কথাটি বলা মেয়েটার দিকে। তার তাকানোতে ঋষিতা কিছুটা দমে গেলেও বেশিক্ষণ থাকতে পারল না কথা না বলে। কৌতূহল নিয়ে আবার বলল। আপনি কি চোখের প্লাস্টিক সার্জারি করিয়েছেন? কথাটা বলার সময় চোখগুলো ছিল চকচকে। অনেক আশা নিয়ে বসে রইল সে অপর পক্ষের রেসপন্স পাওয়ার জন্য। এবার মহা বিরক্ত হলো কাভেরও। বিরক্তিতে কপাল কুঁচকে বলল। কি সমস্যা কি আপনার? কখন থেকে আমার চোখের নিচে পড়েছেন? একটা কাজ করি, চোখ দুটোকে খুলে আপনার হাতে ধরিয়ে দিই, তারপর ভালো করে দেখুন। খুশিতে গদগদ হয়ে ঋষিতা কিছু না ভেবেই বলে বসল। দেন দেন। শাট আপ স্টুপিড মে। কাভেরোর ধমকে খুশি হওয়া মুখটা নিমিষেই চুপসে গেল ঋষিতার। মির্জা বাড়ি। না, আমি তোদের কোনো কথাই শুনবো না আবির। কোথাও যাওয়া চলবে না তোদের। আরিফ যখন বলতে আসে যে তারা চলে যাচ্ছে, তখনই এ কথা বলে উঠে আফিয়া। মামুনি, কাল আবার আসবো তো বললাম। না বলছি না একবার, না মানে না। আর তাছাড়া আলিনা ওরাও বাসায় নেই, তাই কোনো যাওয়া নেই। আফিয়ার কথায় আরিফ মনে মনে ভাবে। বাসায় নেই দেখেই তো যেতে চাচ্ছি, এখন বোঝাই কি করে? তাদের কথার মাঝখানে রওশনি এসে বলে উঠল। হ্যাঁ, আমিও যেতে চাই না। আম্মা জানো নাই ও বাড়ি তাছাড়া নিধি এখানে, আমি ওকে ছেড়ে যাব না। রওশনির কথায় আরিফ চোখ ছোট ছোট করে তাকালো তার দিকে আর মনে মনে বলল। ঘরেই যখন শত্রু, বাইরের শত্রু আর কিসের দরকার? মাথা মোটা বউ আমার। বান্ধবী যখন বাচ্চা নিয়ে এসে বলবে নে ধর, তুই খালামণি হয়েছিস, তখনও তুই থাকিস তোর নিধির কাছে আর বলিস আমি যাব না নিধিকে ছাড়া। লাস্টের কথাটা একটু ভেঙিয়ে বলল, তবে মুখে বলে অন্য কথা। দেখো, বাড়ি ফাঁকা, কেউ নেই, আমাদের উচিত বাড়ি ফিরে যাওয়া। আরে কামিনী আছে না, আর তাছাড়া বাড়ি মোটেও ফাঁকা নয়, মেয়ের আছে তো। কি করবে আরিফ এই বউকে নিয়ে? ওর তো বুঝেই আসে না ওর আপন বউ হয়ে কিনা এরকম করছে ওর সাথে। এগুলো ভাবতে থাকে তখন আফিয়া বলে ওঠে। হ্যাঁ রওশনি ঠিকই বলেছে। আর তোর যদি তাও ইচ্ছে হয় যাওয়ার, বা তুই রওশনির এখানেই থাকবি। আফিয়ার কথায় আরিফ বিড়বিড় করে বলতে লাগলো। বলে কি এই মহিলা? বউ ছাড়া ঘুমাবো? কই ভেবেছিলাম বউকে নিয়ে আজ সারা রাত রোমান্স করে কাটিয়ে দেবো, তা না, উল্টো আমাকেই বউ ছাড়া করতে উঠে পড়ে লেগেছে। কি রে, কিছু বলছিস নাকি? না, কিছু বলছি না, বেশ যাব না আজকে। দাঁতে দাঁত চেপে কথাটা বলল আরিফ। এরপর সেখান থেকে চলে যায়। তবে যাওয়ার আগে রওশনির দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকাতে ভুলে না। চৌধুরী বাড়ি। তখন চিৎকার করলেও কোনো উপায় ছিল না কামিনীর কাছে। তাই তো অভ্রয়ের দেয়া শার্ট আর প্যান্টটাই তাকে পরতে হয়েছে। তবে এখন অনেক চিন্তায় পড়েছে সে। অভ্রয়ের শার্টটাই তার হাঁটু সমান, তার উপর তার প্যান্টটাও তার গায়ে এত ঢোলা যে কি বলবো। মনে হচ্ছে খুলেই পড়ে যাবে। এই প্যান্ট নাকি অভ্রয়ের পরনে হাঁটুর কিছুটা নিচে পড়ে। ছোট হয়ে গেছে নাকি? কি যে ছোট হয়েছে তার নমুনা তো দেখাই যাচ্ছে। পায়ের তলায় পড়ে কামিনীর। এসব ভাবতে ভাবতে আর দুই হাত দিয়ে কোমরের কাছ দিয়ে প্যান্টটাকে ধরে উপরে টেনে বেরিয়ে আসে ওয়াশরুমের দরজা খুলে। ওয়াশরুমের দরজা খোলার আওয়াজ পেয়ে যেই না অভ্রয় সেদিকে তাকালো, বেচারার মনে হয় দুনিয়াই থমকে গেছে। একটা মিষ্টি রমণী তার শার্ট আর প্যান্ট পরে দাঁড়িয়ে আছে। মুখে পানির ফোঁটা চিকচিক করছে, যা তাকে গড়ে তুলেছে আরো স্নিগ্ধ মায়াবিনী। হ্যাঁ, মায়াবিনী। অভ্রয়ের মায়াবিনী সে। তবে তার জামা কাপড় পরে যে কামিনীর নাজেহাল অবস্থা হয়েছে তা দেখে একটু হাসি পেল অভ্রয়ের।
অভ্রকে হঠাৎ নিচের দিকে তাকিয়ে এভাবে মুচকে হাসতে দেখে ভ্যাবাচিকা খেয়ে গেল কামিনী। তাকে কি জোকার লাগছে? না, এসব কি ভাবছিস কামিনী? যাই হোক, পরে ভাবা যাবে এসব নিয়ে। আগে এই ব্যাটাকে একটা জবাব দিতে হবে। আমার দিকে তাকিয়ে হাসা, তবে রে দাঁড়া, দেখাচ্ছি মজা। বলে এক আঙ্গুল উঁচিয়ে অভ্রয়ের দিকে তাক করে এগিয়ে যায়। এগিয়ে যেতে যেতে একদম অভ্রয়ের কাছে গিয়ে দাঁড়ায়। রাগের কারণে কিছু খেয়ালও নেই যে এখন কোথায় কার সামনে দাঁড়িয়ে আছে। এই অসভ্য বেটা, এভাবে হাসছিস কেন? আমাকে কি তোর জোকার লাগছে? ঝাঁঝালো কণ্ঠে বলল কামিনী। কামিনীর ঝাঁঝালো কণ্ঠস্বর শুনেও অভ্রয়ের কোনো হেলদোল দেখা গেল না। সে তো ভাবছে মেয়েটা কি বুঝতে পারছে যে সে কোথায় আছে? হয়তোবা বুঝতে পারছে না। তাহলে একটু মজা তো নেওয়াই চাই। দুষ্ট একটা হাসি দিয়ে কামিনীর দিকে ঝুঁকে ওর আঙ্গুলটা ধরে নিচে নামিয়ে দিতে দিতে বলল, কে বলল তোমাকে জোকার লাগছে? তোমাকে তো একদম হট লাগছে বেব। ওর কথায় এবার হুঁশে ফিরল কামিনী। দেখলো নিজেদের দূরত্ব। না খেয়ালই ছিল না, না কথায় কথায় একদম কাছে চলে গিয়েছে। এখন সারা দরকার, যেই ভাবা সেই কাজ। অভ্রয়ের থেকে দূরত্ব আনতে এক পা পিছিয়ে দিতেই ওর ভাব ভঙ্গি বুঝতে পেরিয়ে এক ঝটকায় ওর কোমর চেপে ধরে নিজের কাছে টেনে নেয় অভ্রয়। যতটুকু দূরত্ব তৈরি করেছিল তার থেকে বেশি নিজের কাছে টেনে নিয়েছে অভ্রয় তাকে। অভ্রয়ের এত কাছে যেতেই কেমন যেন শিরশির করে উঠল শরীরটা। হালকা কেঁপে উঠছে, শরীরের লোমকূপ দাঁড়িয়ে গেছে, হৃৎপিণ্ডটা কেমন লাফাচ্ছে। না, এরকম তো হওয়া যাবে না। এইসবই ভাবছিল, তার মধ্যেই কানে ভেসে এলো এক মাদকীয় কণ্ঠস্বর। তুমি যতক্ষণ দূরত্ব তৈরি করবে আমি তার দ্বিগুণ তোমাকে কাছে টানবো। লো ভয়েসে কথাগুলো বলতে বলতে নিজের ঠোঁটজোড়া কামিনীর ঠোঁটজোড়া সন্নিকটে নিয়ে আসলো। যখনই তাদের ঠোঁটজোড়া ছুঁই ছুঁই আবেশে চোখ বন্ধ করতেই ঠোঁটের উপর ঠান্ডা কোনো বস্তুর স্পর্শ পেল অভ্রয়। মুহূর্তেই ভ্রু কুঁচকে গেল। চোখ খুলেই যা দেখলো তার জন্য মোটেও প্রস্তুত ছিল না অভ্রয়। মির্জা বাড়ি। বাসর ঘরে না গিয়ে এখানে কি করছিস বেটা? কারণ আজকে আমি তোমার সাথেই থাকবো। আমার সাথে থাকবি মানে? চোখ ছোট ছোট করে বলল আরিফ। কারণ আজকে আমি তোমার সাথেই থাকবো। মেশিন ঠিক আছে তো? ইয়া, তো সমস্যা কি? আর তাছাড়া তুই কত লাকি দেখ, তোর বউ তোকে কত ভালোবাসে। তুই চাইলেই বাসর রাতেই তোর বাসর কমপ্লিট করতে পারবি। আর সারার আমার কপালটা দেখ, বউ ধারে তো আসেই না, আমি গেলেও ওই সেমরির ছাঁচেই টেকা যায় না। ইয়ে, বললাম না আমি এখানেই থাকবো। দেখ রেহান, আমি বউ ছাড়া ঘুমাতে পারবো না। ওকে ফাইন, আমি তাহলে আমার বউকে নিয়ে তোর রুমে শিফট হচ্ছি আর তোর বউকে এই রুমে পাঠাচ্ছি। একদমই না। কি একদম না? ও ওয়েট ওয়েট ওয়েট, তুই কি কোনোভাবে আমার সাথে বাসর করার পরিকল্পনা করছিস? তাহলে ব্রো আগেই বলে রাখি, আমার সবকিছু আমার বউয়ের জন্য। আরিফের কথায় এবার রেহান উঠে বসে নিজের মাথার নিচে থাকা বালিশটা দিয়ে ওকে মারতে মারতে বলল, আমি এসব বলিস তো একবারও? তুই শালা আজীবনই ঠোঁট কাটাই থেকে গেলে, মুখে কিছু আটকায় না। কথাগুলো বলেই হেসে দেয় রেহান। রেহানের আক্রমণের বিপরীতে আরিফও বালিশ দিয়ে ওকে মারতে থাকে আর নিজেও রেহানের সাথে হাসতে থাকে। এভাবেই এক পর্যায়ে দুজনেই ক্লান্ত হয়ে শুয়ে পড়ে। কিছুক্ষণ চুপ থেকে রেহান বলে উঠল, আরিফ, হুম। মেয়েটা কি গাড়িতে ছিল? না। এই ছায়া দেখে কি এত শিওর হওয়া যায়? যায়, আমি স্পষ্ট দেখেছিলাম মেয়েটা ছায়া। বুঝলাম। কিন্তু মেয়েটা যদি তোর সামনে আসে কোনোদিন, তখন কি করবি তুই? যা করার তাই করব। বলেই একটা বাঁকা হাসি দিল। তোর কিছুই আমি বুঝি না। তোরে তো বোঝা লাগবে না। বলেই রেহানের পশ্চাৎ দেশ বরাবর একটা লাথি দিয়ে আবার বলল, এখন তুই বের হ আমার রুম থেকে। নিজের পশ্চাতে হাত বুলাতে বুলাতে উঠে বসলো রেহান। চোখ মুখ কুচকে আরিফের দিকে তাকিয়ে বলল, এমনি বললেই তো চলে যেতাম, এইভাবে মারার কি ছিল? হ্যাঁ, কি যে যান আপনি, দেখতেই পাচ্ছি। এখন বেরো আমার রুম থেকে। আমারও সময় আসবে কিন্তু। বলতে বলতেই চলে গেল রেহান। দরজা খুলতেই সামনে রওশনীকে দেখে ভরকে গেল, ফ্রিজ হয়ে গেল। আর ওর এরকম অবস্থা দেখে আরিফ আবার কি হয়েছে বলতে বলতে এসে রওশনীকে দেখে সেও ধাক্কা খেলো। দুই বন্ধু নিজেদের দিকে একবার তাকালো, যার অর্থ এই কিছু শুনে ফেলেনি তো। কিন্তু তাদের অবাক করে দিয়ে রওশনী বলে উঠল, আরে রেহান ভাইয়া যে আপনি এখানে, আর আমি আপনাকে খুঁজে হয়রান হচ্ছি। তুমি রেহানকে খুঁজছো কেন? ওকে দিয়ে তোমার কি কাজ? আমার কোনো কাজ নেই, কাজ তো নিধির। আপনি বরং রুমে যান ভাইয়া। যেই না রওশনীর কথাই বলতে যাবে আমি যাব না, তার আগে ওর পিঠে একটা চিমটি দেয় আরিফ। যাই মানে এই চুপচাপ যা। এদিকে বেচারা চিমটি খেয়ে চোখ মুখ বন্ধ করে ফেলে। তার মুখ দিয়ে বের হয়ে আসে ব্যথাতুর আর্তনাদ।
আহ এ কি হলো আপনার ভাইয়া? রিহানের কিছু বলার আগে ওকে ঠেলে রুম থেকে বের করতে করতে আরিফ বলল। কিচ্ছু হয়নি। আর এখানে দাঁড়িয়ে আছিস কেন? যা। যাচ্ছি। বলেই চলে গেল। হাঁটতে হাঁটতে বিড়বিড় করে বলল। বালের বন্ধু আমার বউকে কাছে রাখার জন্য নিজের ভাই প্লাস বন্ধুকে চিমটি দিয়ে বের করে দিল। আমার সময় আসবে, তখন তোকে দেখে নিব এই রোহান। আর না হলে নিজের নামটাই পাল্টে ফেলবো। চুপচাপ বসে আছে আলিনা আর আরহান খান। তাদের মুখে নেই কোনো হাসি। সিরিয়াস হয়ে আছে মুখের আদল। সর্বদা যেমন হাসি খুশিতে দেখা, সেরকম কিছুই আজ নেই। নেই দুজনের মধ্যে কোনো রসিকতা, দুষ্টু মিষ্টি ভাব। নীরব পরিবেশকে ভেদ করে আরহান বলে উঠল। এত বছর পর ফিরে আসার মানে কি আলিনা? আমিও তো সেটাই ভাবছি। আর তাছাড়া শুধু আসেইনি, আমাদের সাথে ডিলও করেছে। কালকেই সে মিটিং। হোয়াট? হ্যাঁ, উদ্দেশ্য ছাড়া এক পা এগোনোর মানুষ তারা নয়। আমার খুব ভয় করছে আরহান। আমাদের ছেলেটা, ও ওর কোনো ক্ষতি হবে না তো? না, এরকম কিছু হবে না। আর তুমি না স্ট্রং আলিনা, এত সহজে ভেঙে পড়লে চলবে না। হ্যাঁ, আমি স্ট্রং, কিন্তু সেই রাত আমার ভিতর পর্যন্ত কাঁপিয়ে দিয়েছি। এখনো ভয় হয় সেই সব কথা মনে হলে। কোনো ভয় নেই আলিনা, যা হয়েছে তা তো ভাগ্য ছিল তাই হয়েছে। আচ্ছা, ভুলটা কি সত্যিই আমার ছিল? আলিনা, এ কথা মুখে আনবে না। আর এসব ভাবনা মাথা থেকে বের করো। বলে নিজের সাথে আলগোছে জড়িয়ে ধরলেন আলিনাকে। আমার জন্য অভ্রই আর আবিরেরই অবস্থা। আমার জন্য আমার ছেলেটা ভালো নেই। তাহলে কি করে আমি এইসব না ভেবে থাকি বলো? বলেই কেঁদে উঠলেন আলিনা। তার মাথায় হাত দিয়ে তাকে সান্ত্বনা দিতে আরহান বলল। কিচ্ছু হবে না, দেখো আমার মন বলছে সব ঠিক হয়ে যাবে। স্ত্রীকে বললেন সব ঠিক হয়ে যাবে, কিন্তু আসলে কি ঠিক হবে? মেয়েটাকে তো বেঁচে থাকতে হতো, তা না হলে যে তার কাজ অসম্পূর্ণ থাকতো। তাই তো সরে আসতে হলো মেয়েটাকে, তার সাথে ছায়াকেও। রওশনীর এরকম কথায় বিস্ময়ে তাকালো আরিফ। হঠাৎ তার মুখের অবস্থা পরিবর্তিত হয়ে গেল। একটা ঢোক গিলে রওশনীকে উদ্দেশ্য করে বলল। মানে? ওর ভারার্ত মুখ দেখে মুচকি হাসলো রওশনী। তারপর বলল। মানে আমি এখন ঘুমোবো, সরুন। বলেই শুয়ে পড়ল সে। চোখ বন্ধ করতেই তার পাশে বসে থাকা আরিফ বলল। এই মেয়ে, আমি কি জিজ্ঞেস করলাম তোমাকে? উত্তর কেন দিচ্ছ না? বলো কোন মেয়ে, কিসের মেয়ে, কিসের প্রতিশোধ? আর এখন মেয়েটি কোথায়, করছে কি? আরিফের কথায় চোখ বন্ধ রেখেই রওশনী বলল। আরে আস্তে আস্তে, একসাথে এত প্রশ্ন, কোনটা ছেড়ে কোনটার উত্তর দেই বলুন তো? আর চিন্তা করবেন না, মেয়েটা বর্তমানে নিজের প্রতিশোধ নিতে ব্যস্ত আছে। একটা ছোট্ট মিনি পকেট নাইফ অভ্রয়ের ঠোঁটে চেপে ধরে রেখেছে কামিনী। ঠোঁটের উপর স্লাইড করতে করতে শীতল গলায় বলল। নিজের ঠোঁটকে বাঁচাতে চাইলে এখনই ছাড়ুন আমায় মিস্টার অভয় চৌধুরী। কামিনীর কোমর থেকে হাতটা সরিয়ে নিল অভ্রয়। অবাকতার শেষ সীমানায় চলে গেছে সে। তার জানা মতে সে তো তার শর্ট প্যান্টের পকেটে এগুলো রাখে না। ইভেন তার রুমের কোথাও এইসব ছুরি নেই। তাহলে কামিনী পেল কোথায়? আর নাইফ দেখে মনে হচ্ছে স্পেশাল ভাবে বানানো। এটা তুমি পেলে কোথায়? অবাক গলায় প্রশ্নটা করল অভ্রয়। এসব ছোটখাটো জিনিস আমার কাছে অলওয়েজ থাকে মিস্টার। এগুলো ছোটখাটো? আমার কাছে তো তাই। বলে একটা চোখ টিপ মারল কামিনী। অভ্রয়কে বিস্ময়ের মধ্যে রেখেই চলে গেল ঘুমোতে। আর এদিকে অভ্রয় তো অবাক হতবাক। রওশনীকে এক প্রকার ধাক্কাতে লাগলো আরিফ। ওর এই বিহেভিয়ার দেখে শুয়ে থাকতে পারল না। অগত্যা উঠতে হলো ওকে। কি সমস্যা কি আপনার? নিজে তো ঘুমাচ্ছেন না, আমাকেও ঘুমোতে দিচ্ছেন না কেন? কেন মানে? আমাকে ধাঁধায় রেখে তুমি শান্তিতে ঘুমাবে? তা তো হবে না। আমাকে আগে সব বলবে, তারপর যা ইচ্ছে করবে। কি বলবো আপনাকে? কে এই মেয়েটা, আর তুমি এসব কি বলছো, কেন বলছো, সব। ও, এই ব্যাপার। আমি তো মজা করেই বলেছি, আসলে কোনো মেয়েটে নেই। সত্যি বলছো? সত্যি কোনো মেয়ে সম্পর্কে জানো না? হ্যাঁ বাবা, সত্যি বলছি। এখন ঘুমান তো, আমার খুব ঘুম পেয়েছে, আমি ঘুমালাম। তারপর আবার ঘুমিয়ে পড়ল রওশনী। ওর কথায় আরিফ শুলো তো ঠিকই, তবে তার চোখে নেই কোনো ঘুম। সে একবার রওশনীর দিকে তাকালো, তারপর নিজ মনেই বলতে লাগলো। সত্যি কি তাই রোশনি? তুমি কি সত্যি কোনো মেয়ে সম্পর্কে জানো না, নাকি আমার থেকে কিছু লুকোচ্ছ? কেটে গেছে 2 দিন। এই 2 দিনে ঘটে গেছে আরো অনেক কাহিনী। এই যেমন অভয় আর কামিনীর বিয়ের ব্যাপারটা জানানো হয়েছে খানবাড়িতে। এই ঘটনাকে কেন্দ্র করে হয়ে গেল কয়েক দফা ঝগড়া, বোঝাপড়া, আরো কত কি।
শেষে সিদ্ধান্ত হলো যেহেতু ওদের বিয়ে হয়েই গেছে তাই কামিনীকে তো আর নিজের বাসায় রাখতে পারবে না আলিনা। বিয়েটা যেভাবেই হোক হয়েছে তো, আর বিয়ের পর সব মেয়েদেরকেই তো শ্বশুর বাড়ি যেতে হয়। তাই ঠিক হয় কামিনী এবার থেকে চৌধুরী বাড়ি থাকবে। কামিনীর পরিচয় শুনেও কিছুই বলেননি অভ্রনীল চৌধুরী। তার মেয়েটাকে বেশ মনে ধরেছে, আর যেখানে নিজের নাতি পছন্দ করে বিয়ে করেছে সেখানে তো কথাই নেই। খানবাড়ি। সকালের মিষ্টি রোদ্দুর পর্দার ফাঁক গলিয়ে বিছানায় এসে পড়তেই চোখ কেঁপে উঠে রওশনীর। হালকা হালকা করে ঘুম ভেঙে যায় তার। চোখ খুলে দুই হাত উপরে করে আড়মোড়া দেয় সে। রওশনীর সকাল সকাল ওঠার অভ্যাস। আগে ছিল না এই অভ্যাস যখন সে নিজের খালার সাথে থাকত। ঢাকায় এসে তার এই সুন্দর অভ্যাসটি তৈরি হয়ে যায়, কারণ এখানে তো তার মায়ের মতো খালা মানুষটি ছিল না যে তার সব কাজ করে দিবে। অগত্যা সব কাজ নিজেরই করা লাগতো। তাই সকালে ওঠার অভ্যাসটাও হয়ে যায়। না অনেক হয়েছে শুয়ে থাকা, এখন উঠতে হবে। এবং এই ভেবে উঠতে গেলে দেখে সে উঠতে পারছে না। অনুভব করতে পারছে যে তার উপর কোনো ভারী বস্তু আছে যে তাকে আষ্টে পিষ্টে আঁকড়ে ধরেছে। ফোঁস করে একটা শ্বাস ছাড়ে সে, কারণ তার জানা তার উপরে থাকা ভারী বস্তুটি কি। কতবার করে বলেছি এই লোককে এইভাবে আমায় ধরতে না, দম বন্ধ হয়ে গেল আমার। মনে মনে কথাগুলো বলেই পাশে তাকাতেই দেখতে পেল যা ভেবেছে তাই। আরিব ওকে সাপের মতো পিছিয়ে রেখেছে। নিজেকে আরিবের কোলবালিশ মনে হচ্ছে রওশনীর। সেভাবেই ধরেছে লোকটা। হাত দিয়ে ঠেলা দিয়ে ধাক্কাতে লাগলো রওশনী। যখন উঠালো না তখন ডাকতে লাগলো, এই যে শুনুন, উঠুন এবার। হুম। আরে কি ছাড়ুন আমায়। রওশনী যখন মুচড়ামুচড়ি করছিল তখনই আরিবের ঘুম হালকা হয়ে যায়, যা রওশনীটাকে ভালোই কেটে যায়। তবে সে ওঠে না, মরার মতো চোখ বন্ধ করেই রাখে। কি সুন্দর ঘ্রাণ আসে তার বউয়ের থেকে, একদম মাতাল করা। তার উপর এটা যেন শরীর না তুলোর বস্তা। নরম তুলতুলে শরীর। এরকম নরম তুলতুলে শরীর আর তার থেকে আসা মেয়েলি সুন্দর ঘ্রাণ জড়িয়ে ধরলে যেন শান্তি এসে যায়। এরকম শান্তি কেউ হাতছাড়া করতে চায়? চায় না, তাই তো এভাবে ধরে রাখে। তবে তার শান্তি এই মেয়ে সহ্য হলে তো। পিটপিট করে চোখ তুলে চাইলো তার শান্তি দেখতে না পারা অ্যানিমি, যে কিনা আর কেউ না তার বউ। ঘুমো ঘুমো হাসকি ভয়েসে আরিফ বলতে লাগলো, ছাড়ার কথা মাথা থেকে আউট করে দাও রওজান। এই বাহুবন্ধন থেকে ছাড়া পাওয়ার আশা একদমই করবে না। আরে আজব তো, আপনি কি পাগল? হ্যাঁ, আমি পাগল, শুধু তোমার জন্য বউ। বলেই নিজের মুখ গুছল রওশনীর ঘাড়ে। তার গরম নিঃশ্বাস আশ্রে পড়ছে, আর সেই নিঃশ্বাসের জন্য কেঁপে কেঁপে উঠছে মেয়েলি ছোট্ট দেহটি। এত কাঁপাকাঁপি করো না তো বউ, আমার স্মেল নিতে ডিস্টার্ব হচ্ছে। তারপর কয়েকটা শ্বাস টানলো, যেন সে রওশনীর গায়ের মেয়েলি ঘ্রাণ শুষে নিতে চাচ্ছে। ঘাড় থেকে মুখ তুলে এবার মুখটাকে নিয়ে গেল একদম রওশনীর মুখের কাছে। তাদের দূরত্ব নেই বললেই চলে, ঠোঁট ছুঁই ছুঁই তাদের। আরিফ নিজের নাকটা নিয়ে রওশনী নাকের সাথে হালকা ঘষা দিল। এরপর রওশনীর কপালের সাথে নিজের কপালটাকে ঠেকিয়ে নাকের সাথে নাক লাগিয়ে চোখ বুঝে নিল। এদিকে আরিফের কাহিনীতে তো রওশনীর প্রাণ যাই যাই জমে গেছে যেন। অস্থির হয়ে উঠল তার ভিতরের মেয়েরই সত্তাটি। একে তো জীবনে প্রথম এত কাছ থেকে কোনো পুরুষের ছোঁয়া, তার উপর এই পুরুষটি তার বিয়ে করা বর। অস্থিরতাটা যেন দ্বিগুণ হারে বাড়তে লাগলো। ঘন ঘন শ্বাস ফেলে তার অস্থিরতার বহিঃপ্রকাশ করছে রওশনী। রওশনীর এরকম ঘন ঘন নিঃশ্বাস আরিবের উন্মাদনাকে আরো বাড়িয়ে দিচ্ছে। পাগল হয়ে যাচ্ছে ভিতরের পুরুষ সত্তা। নিজেকে কন্ট্রোল করা যেন দায় হয়ে পড়েছে, তবে সে কন্ট্রোলও করতে চাইছে না। এক হাত কোমরে পেঁচিয়ে রেখে অন্য হাত এনেছে রওশনীর গালে। কপাল থেকে স্লাইড করতে করতে থুতনিতে নেমেছে হাতটি। আমার আরামের ঘুম নষ্ট করার জন্য তোমাকে পানিশ করা হবে। রওশনীর লিপসে বৃদ্ধা আঙ্গুল দিয়ে স্লাইড করতে করতে বলল আরিফ। ওর কথার মর্মার্থ বুঝতেই বিস্ময়ে হতবাক হয়ে গেল রওশনী। কাঁপাকাঁপি বেড়ে গেল তার, গলা শুকিয়ে গেছে। একটা শুকনো ঢোক গেলে বলতে লাগলো, দেখুন। Yeah, sure, why not? I'm ready to see you, honey. আরে আমায় তো বলতে দিন, আমি বলতে চাই। আর বলতে পারলো না রওশনী। তার কথা শেষ হওয়ার আগেই আরিফ তার ঠোঁট জোড়া নিজের ঠোঁটের আয়ত্তে নিয়ে নিয়েছে। হঠাৎ লিপকিসে রওশনীর চোখ জোড়া বড় বড় হয়ে গেল। প্রতিক্রিয়া দেখাতেও ভুলে গেল সে। এদিকে নিজের রুক্ষ শুষ্ক ঠোঁট জোড়া রওশনীর স্নিগ্ধ কোমল ঠোঁটের ভাঁজে রাখতে আবেগগুলো যেন বেড়ে গেল। কন্ট্রোল হারিয়ে ফেলল। চলতে লাগলো রওশনীর ঠোঁটের উপর আরিবের ঠোঁটে তাণ্ডব যুদ্ধ।
গভীর হতে লাগলো চুম্বন। রওশনীর তো দম বন্ধ হয়ে যাওয়ার উপক্রম, শ্বাসও নিতে পারছে না সে। কিন্তু এতে কোনো হেলদোল দেখছে না আরিবের। সে তার কাজে ব্যস্ত, হাত দিয়ে ঠেলেও সরাতে পারছে না আরিবকে রওশনী। যত ঠেলছে তত গভীর হচ্ছে চুম্বন, তত গাঢ় আরো জোরালো হচ্ছে। আরিফকে ডিস্টার্ব করার কারণে কামড়ও খেতে হয়েছে বেচারিকে। তবুও এক চুল পরিমাণও নাড়াতে পারল না রওশনী তাকে। 10 মিনিট, 20 মিনিট, 30 মিনিট হতে হতে প্রায় 35 মিনিট পর ছাড়লো আরিফ। ছাড়া পেতেই যেন প্রাণ ফিরে পেল দেহে রওশনী। জোরে জোরে শ্বাস নিতে লাগলো সে। আরিবও জোরে জোরে শ্বাস ছাড়ছিল, কিন্তু যেই না রওশনীর দিকে নজর পড়ল অমনি আবারও ঘুরে চলে গেল সে। রওশনী জোরে জোরে শ্বাস নেওয়ার কারণে তার বুকও উপর নিচ হচ্ছিল, যা আরিফকে মুহূর্তেই দুর্বল করে দেয়। কামুক দৃষ্টি নিক্ষেপ করে, চোখে এক আকাঙ্ক্ষা, চাহিদা। নিশালো কণ্ঠে ডিপ ভয়েসে আরিফ বলতে লাগলো, Hey, wifey, I like this taste. This is too much yummy. From now, this is my favorite dish. বলতে বলতে আরো কাছে এগিয়ে গেল আরিফ। তাকে নিজের কাছে এগোতে দেখে বিছানার চাদর খামচে ধরে চোখ বুজে ফেলে রওশনী। চারপাশ নিস্তব্ধ, শুধু দুজন নরনারীর ভারী নিঃশ্বাসের শব্দ। এই নিস্তব্ধতা বেশিক্ষণ থাকলো না। বিকট আওয়াজ নিয়ে বেজে উঠল আরিফের ফোন। ফোনের রিংটোন কানে যেতেই বিরক্তিতে চোখ মুখ কুঁচকে ফেললো আরিফ। শালার সবগুলো উঠে পড়ে লেগেছে আমার বাসর আটকাতে। রোমান্সের 12টা বাজাতে কি আবার কল দিল? একবার হাতের কাছে পেলে কি যে করতাম। ও গড! বিড়বিড় করে রাগে গজগজ করতে করতে ফোন নিয়ে চলে গেল আরিফ। আর ওর যাওয়ার দিকে তাকিয়ে হেসে দিল রওশনী। তবে পর মুহূর্তে কিছুক্ষণ আগের ঘটনা মনে করে লজ্জায় লাল নীল হয়ে গেল সে। নিজের প্রয়োজনীয় কিছু টুকটাক জিনিস কিনতে বের হয়েছে ঋষিতা। কাজ থাকায় সন্ধ্যার পর বের হতে হয়েছে তাকে। সন্ধ্যার পর বের হতে তার কোনো সমস্যা নেই। সমস্যা তো এই রাস্তা নিয়ে। এটা তার বাড়ির রাস্তা। এই এলাকাটা একটু নির্জনই বলা চলে। যারা এই এলাকার বাসিন্দা তারা বেশিরভাগই বখাটে মাস্তান টাইপ, কিন্তু ভালো লোকও আছে। এইরকম একটা এলাকায় বাসা ভাড়া নিতে ইচ্ছে না করলেও কিছুই করার ছিল না তার। কারণ সে যেই বাড়িতে থাকে তার রেন্ট অনেক কম, আর তার মতো মেয়ের কাছে তো এটা অনেক কিছু। এসব ভাবছিল আর দোয়া দরুদ পড়ছিল, সাথে এটা দোয়া করতেও ভুলছিল না যে আল্লাহ, সামনের মোড়ের দোকানে যেন কেউ না থাকে। তবে ভাগ্য বোধহয় সহায় ছিল না। তাই তো সামনের মোড়ে যেতেই দোকানে বসে দেখা মিলল কতগুলো গুন্ডা বখাটে ছেলেদের সাথে। দৃশ্যটা দেখে মুহূর্তেই ছলাৎ করে উঠল তার বুকটা। ওদিকে আর না তাকিয়ে চুপি চুপি হেঁটে যেতে নিলেই দোকানে বসা একটা ছেলে ডেকে উঠল। ব্যাস হয়ে গেল। রীতিমতো হাত পা কাঁপছে ঋষিতার। ডাকটাকে কানে না নিয়ে পা বাড়াতেই দোকানে সেই ছেলেটি আবারও ডেকে উঠল। কি গো সুন্দরী, ডাকলাম যে, শুনতে পাচ্ছ না? নাকি চাও যে আমরা তোমার কাছে যাই? হাসতে হাসতে কথাটা বলেই 4-5 জন ছেলে এসে সামনে দাঁড়ালো ঋষিতার। তাদেরকে নিজের সামনে আসতে দেখে ভয়ে 2 পা পিছিয়ে গেল ঋষিতা। চোখে চশমাটা হাতে নিয়ে উপরে ঠেলে কাপা কাপা গলায় বলতে লাগলো, সামনে এসে দাঁড়িয়েছে কেন? রাস্তা ছাড়ুন আমার। ঋষিতার কথায় তন্মধ্যে একটা ছেলে বলে উঠল। মাইয়া বলে কি রে? বলে আবারও হাসতে লাগলো তারা। বিকট সে হাসি শব্দ যা ঋষিতার ভয়কে আরো বাড়িয়ে দিল। আবারও একটা ছেলে বলে উঠল, শোনো সুন্দরী, প্রথমে আমাদেরকে খুশি করো, তারপর আমরা খুশি হয়ে গেলেই তুমিও খুশি খুশি যেতে পারবে। আমি কাউকে খুশি করব না। আপনারা সরে দাঁড়ান, না হলে কিন্তু চিৎকার করতে বাধ্য হব আমি। ওহ তাই নাকি? মা, চিৎকার করবি কর চিৎকার। চারিদিকে চেয়ে দেখ, একবার কেউ নেই তোর চিৎকার শোনার জন্য। আরে মামা, এ তো কথা বলে লাভ নেই, খালি ভালোভাবে আমাদের কথা শুনবে না, ওর সাথে জোর করতে হবে মনে হচ্ছে। ওদের এমন কথোপকথনে গা শিউরে উঠল ঋষিতার। কি করবে ভেবে পাচ্ছে না সে। কি করবে ভাবতে ভাবতে একটা ছেলে এসে ঋষিতার গলার ওড়না ধরে দেয় টান। ওড়না টান দিতেই চিল্লিয়ে উঠল ঋষিতা। বুকের উপর 2 হাত আড়াআড়ি ভাবে দিয়ে রাখলো আর বলতে লাগলো, ওনাতে জানোয়ার। ঋষিতার মুখে গালি শুনতেই ছেলেগুলো যেন আরো হিংস্র হয়ে উঠল। একজন এগিয়ে এসে ওর চুলের মুঠি ধরে একটা অশ্রাব্য ভাষায় গালি দিয়ে ফেলে দিল রাস্তায়। 2 জন ওর 2 হাত চেপে ধরলো, আর 2 জন ওর পা ধরে ওকে রাস্তায় শুয়ে দিল। বাকি একজন তারপর ওর উপরে চড়ে বসলো। নিজের ঘৃণিত মুখ দিয়ে বলে উঠল, একদম কুচি মাল রে, দেখি বোঝা যাইতেছে শরীরে কোনো হাত পড়ে নাই,
যাই হোক, এখন হন আগে আমি খামু, চো এরপর তোরা খাবি। বলতে বলতে আবার তার সেই বিশ্রী হাসি দিয়ে এগিয়ে গেল ঋষিতার দিকে। যেই না আরো কাছে যাবে তন্মধ্যে একটি আঘাতে ছিটকে দূরে সরে গেল ছেলেটি ঋষিতার উপর দিয়ে। ওর কোন মা, আমারে মারস? সামনে আয় শালা, আমি দেখি তোর কারেন্ট কেমন। বলতে বলতে উঠে দাঁড়ালেই দেখতে পেল এক ছেলে দাঁড়িয়ে আছে তাদের সামনে। রক্তলাল চোখ নিয়ে দাঁড়ানো ছেলেটিকে দেখে ভয়েই পেল কিছুটা, তবে সেসব পাত্তা দিল না। এরই মধ্যে শোনা গেল আগন্তুক ছেলেটার গর্জন। ইউ বাস্টার্ড, আমাকে গালি দিস? তুই জানিস আমি কে? কে রে তুই? এই নাগর? জাস্ট স্টপ ইউর ফাকিং কথা। আর একটা কথা বলে তোর চিফ টেনে ছিঁড়ে ফেলবো। আর লিসেন, আমি হচ্ছে তোদের জম, তাই ভালো ভালো বলছি, মেয়েটাকে ছেড়ে দে। দেখে তো মনে হয়েছিল ভালোই, এখন তো দেখি ছেবড়ি তোলে তোলে লাঙ্গো জোড়াইছে। তা তোর নাগর কত টাকা দিছিল? কত টাকার বিনিময়ে শরীর বিলাইছিলি? আর বলতে পারলো না, তার আগেই তীব্র একটা খুশি দিল আগন্তুক ছেলেটি। সাথে গর্জে উঠে বলতে লাগলো, ইউ চিফ বাস্টার্ড, আমি মানা করেছিলাম না কিছু বলতে, তাও বললি। আর বললি তো বললি এত লো কথা, আমি তোর চিপ মুখটা ডিস্ট্রয় করে দেব। এরপর এলো পাথারি মারতে লাগলো আগন্তুক ছেলেটি ওই বখাটে ছেলেটাকে। বখাটের সাথীগুলো তা দেখে নিজের সাথীর সাহায্যের জন্য ঋষিতাকে ছেড়ে দিয়ে ওই ছেলের কাছে চলে গেলে ছেলেটা ওদেরকেও ইচ্ছা মতো মারতে লাগলো। সাথে চিল্লিয়ে বলল, শুয়োরের বাচ্চা, মেয়েরা হলো মায়ের জাত, আর তোরা কিনা সেই মায়ের জাতকে অসম্মান করিস? এত স্পর্ধা! বলে আবারও মারতে লাগলো। এক পর্যায়ে ক্লান্ত হয়ে কিছুটা থামতেই ছেলেগুলো নিজেদের প্রাণ হাতে নিয়ে পালিয়ে গেল। ওদের পালাতে দেখে সেও এবার পিছন ঘুরে রাস্তায় পড়ে থাকা ঋষিতার কাছে গেল। তাকে দেখে ঋষিতা কিছু না বুঝেই ঝাঁপিয়ে পড়ল তার বুকের উপর, কান্না করতে লাগলো। আগন্তুক ছেলেটিও বোধহয় বুঝলো মেয়েটার অবস্থা, তাই তো সে বাধা দিল না, বরং মেয়েটির মাথায় পরম মমতায় হাত বুলাতে লাগলো, সাথে ছুড়ে দিল কিছু সান্ত্বনার বাহিনী। কিছু হয়নি তো, আর কাঁদবেন না, দেখুন সব ঠিক আছে। ওই ছেলে গুলো নেই। এরপর আরো কিছুক্ষণ কান্নার পর শান্ত হলো সে। মাথা তুলে তাকালো নিজের সেভিয়ারের দিকে, যে তাকে চোখ দিয়ে আশ্বস্ত করলো। থ্যাংক ইউ কেন? আমাকে হেল্প করার জন্য। আর যদি আপনি না থাকতেন কী যে হতো আমার। সে না হয় বুঝলাম মিস, কিন্তু আপনি রোডে তাও সন্ধ্যার পর কি করছেন? জানেন না রুটি ভালো না? হ্যাঁ জানি। তাহলে? আসলে তারপর ঋষিতা সব কাহিনী খুলে বলতে আগন্তুক অবাক হয়ে গেল। দীর্ঘশ্বাস ছেড়ে তাকালো ঋষিতার দিকে। ঋষিতার কাছে ব্যাপারটা অস্বস্তিকর ঠেকলো, সেজন্য কথা ঘোরাতে অন্য টপিকে গেল। আচ্ছা, অনেকক্ষণ তো হলো আমরা একসাথে হাঁটছি, কিন্তু নামটাই জানা হলো না। হ্যাঁ তাই তো, দেখছেন একদম ভুলে গেছে। যাই হোক, আমার নাম অভ্রয়, অভ্রয় চৌধুরী। আপনার? আমি ঋষিতা। তোমার মনের উঠোন লেপে দেব, সাজিয়ে দেব ফুলে, তুমি কবু। নাইস নেম। আপনারটাও। বলে দুজনেই হেসে দিল, আর তাদের এই প্রাণখোলা হাসিতে চারদিক মুখরিত হয়ে গেল। পরদিন হাফ ক্লাস শেষ করে ভার্সিটি থেকে বেরিয়ে এলো দুই বান্ধবী। নিজেদের মধ্যে কথা বলতে বলতে হাঁটছিল তারা। এই রুসু, বেরিয়ে তো এলাম, এখন করবোটা কি আমরা? দেখি কি করা যায়। এই ভাই, আমার এমনিতেই অনেক ক্ষুধা লাগছে, আমি আগে কিছু খাবো, তারপর সব। ক্ষুধা আমারও লেগেছে, তাহলে চল। কোথায়? গিলতে আবার কোথায়? ওহ তাই বল। আচ্ছা তাহলে চল, আমরা ওই রেস্টুরেন্টে যাই যেইটা কিছুই হাঁটলে পাওয়া যায়। আচ্ছা চল, কিন্তু খাবারের মান ভালো হবে তো? আবার জিগায়, ওইটার অনেক সুনাম, তাই তুই চিল থাক। বুঝলাম। তারপর দুই বান্ধবী গিয়ে পৌঁছালো সেই রেস্টুরেন্টে। একটা টেবিলে বসে খাবার অর্ডার করলে তা কিছুক্ষণের মধ্যেই সার্ভ করা হয়। বাহ, ভালোই তো, এত তাড়াতাড়ি খাবার এসে গেল। হ্যাঁ, আমি বলেছিলাম না খাবার ভালো, আর এদের সার্ভিসিংও ভালো। ইয়া। আচ্ছা বেবি শোন, আমি আমার হাতটা ধুয়ে আসছি, কেমন? যা, অবশ্যই তাড়াতাড়ি আসবি নিধু। হ্যাঁ রে বাবা, আসবো। হাত ধুতে চলে যায় নিধি। হাত ধোয়া শেষ হতেই তার ফোনটা বেজে ওঠে। ফোন রিসিভ করে কথা বলতে বলতে গেল নিজেদের বরাদ্দ কেবিনে।
আশপাশ কিছু খেয়াল না করে খেতে শুরু করলো সে। খাওয়ার মাঝখানেই বলে উঠল, কি রে বেবি, তুই এত চুপ কেন? সারাক্ষণ তো বক বক করিস। একটা হাসি দিয়ে রসিকতার সহিত কথাটা বলতে বলতে মাথা উঠিয়ে তাকাতেই শেষ। বেচারি এমন শকড খেলো যে খাবার গিলতেই ভুলে গেছে। গিলবে কি করে যদি তার সামনে হঠাৎ কোনো অচেনা কেউ বসে থাকে, তাও আবার কোনো পুরুষ মানুষ? খাবার কি আসলেই খাওয়া যায় তখন? কে এই লোকটি, আর অশনি বা কোথায়? এসব ভাবতে ভাবতেই নিধি প্রশ্নটা করেই ফেললো সামনের লোকটিকে, যে স্যুটবুট পরে একদম ফর্মাল গেটআপে আছে। এই যে মহাশয়, কে আপনি? হ্যাঁ, আর এখানে কি করছেন শুনি? আমি কে সেটা না হয় পরেই জানলেন। আর একটা যেহেতু রেস্টুরেন্ট, তাই খাবার খেতেই নিশ্চিত এসেছি। আপনি খাবার খেতে আসুন বা নাচতে, আমি তা দিয়ে করবোটা কি শুনি? আপনি এখানে কেন বসেছেন সেটা বলুন তো। এই টেবিলটাই আপনার চোখে পড়লো? হ্যাঁ, কারণ এটাই খালি ছিল। লোকটার কথায় বেশ রাগ হলো নিধির। একে তো কোথা থেকে উড়ে এসে জুড়ে বসেছে, তার উপর আবার তার খাবার খাচ্ছে। রাগ কন্ট্রোল করতে হাত দুটো মুষ্টি করে ছেড়ে দিচ্ছে। নাকটা কাঁপছে, তাও যথাসাধ্য চেষ্টা করছে এখানে সিন ক্রিয়েট না করতে। তবে তার হলো কই। বজ্জাত লোকটা তার দিকে তাকিয়ে কেমন মুচকি মুচকি হাসছে, দেখেই গা পিত্তি জ্বলে উঠল একেবারে। একেই তো নিধি রেগে আছে, তার মধ্যে লোকটার হাসি আগুনে ঘি ঢালার মতো কাজ করেছে। তেতে উঠে নিধি বলে উঠল, আশ্চর্য তো, আপনি এভাবে হাসছেন কেন? আর এখানে আমার ফ্রেন্ড ছিল, সে কোথায়? কিছুটা উচ্চ শব্দেই কথাগুলো বলছে নিধি, যার আওয়াজ শুনে রসনে এক প্রকার ছুটেই তার কাছে আসে। এসে এহেন কাণ্ড দেখে তো পুরাই আহাম্মক হয়ে গেছে। নিধির মাথায় একটা চাপড় মারতেই খেকিয়ে উঠল নিধি। এই কে রে বাল, আমার মাথায় বাড়ি দেস? তোর একমাত্র বেস্ট ফ্রেন্ড প্লাস যা রশনি আমি। রসনীর কথায় নিধি ওর দিকে তাকালো, আবারও রাগের সাথে বলতে লাগলো, এই বেদব বেটি, কই ছিলি তুই? আমি কইছিলাম মানে? মানে আবার কি? তোর না টেবিলে থাকার কথা? এইবার বুঝলাম এই আজাইরা লোক এখানে কি করে। আর তুই যে গেলি, এতগুলো খাবার রাইখা কেমনে গেলি? বলদি ভালো করে দেখ, এটা আমাদের টেবিল না, আর না তো এইগুলো আমাদের খাবার। রসনীর কথাটা কর্ণকুহরে যেতেই চোখ দুটো কোটর থেকে বের হয়ে আসবে এমন অবস্থা। একটা ঢোক গিলল নিধি, বুঝতে পারলো ব্যাপারটা। তাও শিওর হতে রসনীকে জিজ্ঞেস করলো, আমাদের টেবিল না এইটা? না। কিছুটা লজ্জা ভয় নিয়ে সামনে তাকালো নিধি। বোকা একটা হাসি দিয়ে তার সামনে বসা লোকটিকে বলল, আমি আসলে মানে ইয়েস, সরি। কথাটা কোনো রকমে শেষ করেই আর এক মুহূর্তও দাঁড়ালো না সে। রসনীর হাতটা ধরে টানতে টানতে নিয়ে যেতে লাগলো। তবে প্রতিমধ্যে অচেনা লোকটার কথায় পা দুটো থেমে গেল। রাগলে দেখতে এরকম লাগে, আর লজ্জা পেলে অন্য রকম। তবে দুটো রূপই আপনাকে মাশাল্লাহ লাগে। আপনি তাহলে খাবারটা শেষ করতেই পারেন, আমার কোনো অসুবিধা নেই। শেষের এই কথাটা শুনে আর দাঁড়ালো না নিধি, চলে গেল হন হন করে। এদিকে ওদের চলে যাওয়ার দিকে তাকিয়ে হেসে দিল লোকটি। তক্ষুনি কারোর স্পর্শ পেতেই পিছন ফিরে দেখলো এটা আর কেউ না, তার আঙ্কেল। কাইলেন কাভেরোর অপোজিট চেয়ারে বসলেন। কাভেরোকে উদ্দেশ্য করে বললেন, হোয়াট হ্যাপেন্ড মাই সন? নাথিং। তাহলে এভাবে হাসছো কেন? এমনিতেই। যেহেতু কাভেরও বলতে চাচ্ছে না, তাই কাইলেনও আর খাটল না। খাবারের দিকে দৃষ্টি দিতেই অবাক হয়ে গেলেন। একই খাবার, এর এই অবস্থা কেন? ও কিছু না। বলে নিজের প্লেটটা কাইলেনকে দিয়ে নিজে নিধির আধ খাওয়া প্লেটটা নিল। খেতে লাগলো, যা তার ক্যারেক্টারের সাথে একদমই যায় না। এত বড় ধাক্কাটা বোধহয় কাইলেন সইতে পারল না। বিস্ময়ে বলেই বসলো, আমার কিন্তু এবার ভয় করছে। কেন? বিটির হওয়ার কি তোমাকেও চেঞ্জ করে দিছে? হয়তোবা। মানে? আর কিছু বলল না কাভেরও। তবে কাইলেন খুবই দুশ্চিন্তায় পড়ে গেল। এই বিয়েটা কেন করেছিস তুই? বিয়ে মানুষ কেন করে? যা জিজ্ঞেস করছি সেটার উত্তর দে। উত্তর তো দিলামই আমি। নিজে যে বিয়ে করলি, কই আমি কিছু বলেছি? তোর বিয়ে আর আমার বিয়ে সম্পূর্ণ আলাদা ব্যাপার। আলাদা ব্যাপার হোক আর যাই হোক, বিয়ে করার ইচ্ছে হয়েছে, বিয়ে করেছে, ব্যাস। ইউজ করছিস মেয়েটাকে? হুম, ইউজ কেন করবো আমি? তাচ্ছিল্য হেসে বলল অভ্রয়। অভ্রয়ের কথায় এবার আরিবের রাগ উঠল, সাথে বিরক্তিও। রিভেঞ্জ নেওয়ার চিন্তা থেকে বিয়ে করলে আমি বলবো ভুলে যা। আমি কামিনীকে ভালোবাসি। রিভেঞ্জ নিতে আমি অবশ্যই এরকম লো ক্লাস সাইটে ইউজ করবো না।
অভ্রয়, চিল্লাস না, আর ভয় নেই। আমি সম্পর্কে মূল্য দিতে জানি, তুই চিন্তা করিস না, তোর মতো না। আমাদের ফ্রেন্ডশিপ কিন্তু তুই শেষ করে দিয়েছিলি নিজের হাতে। কথাটা বলা অনেক সহজ না রে আরিফ? কেন এমন করছিস? তুই সেটা ভালো করেই জানিস। সবকিছু ঠিক করা যায় না? আমরা তো চাইলেই সবকিছু আগের মতো করতে পারি। এবার অভ্রয় গর্জে উঠল, চিল্লিয়ে বলতে লাগলো। না, যায় না। তুই কি পারবি আমার সে হারিয়ে যাওয়া লাইফ ফিরিয়ে দিতে? তুই কি পারবি আমার মা বাবাকে আমার কাছে ফিরিয়ে দিতে? পারবি সবকিছু আগের মতো করে দিতে? কথা বলছিস না কেন? দেখলি তো পারবি না। তাই আমাদের ফ্রেন্ডশিপও আগের মতো হতে পারে না। অভ্রয়, আমার কথাটা তো শোন। কি শুনবো তোর কথা? কি শুনবো বল? নিজে তো ঠিকই মা বাবার ভালোবাসে বড় হয়েছিস। আরে শালা তোর সব আছে, কিন্তু আমার কি আছে বল? তুই দেরি করে ফেলে বাসায় তোর জন্য অপেক্ষা করার মতো একটা মা আছে। তুই ভুল পথে গেলে বা বিগড়ে যেতে না যাস তার জন্য শাসন করার একটা বাবা আছে। কিন্তু আমার এই পর্যায়ে এসে অভ্রয়ের কণ্ঠস্বরটা করুণ শোনালো। সে একটু থেমে আবার বলতে লাগলো। কেউ নেই, কেউ নেই আমার। ছোটবেলায় তোরা যখন মমতা বই মায়ের আদরে আর বাবার মতো বটগাছের ছায়া বড় হচ্ছিলিস, তখন আমি অভ্রয় এসব ছাড়াই বড় হয়েছে। আমাকে ডাক দেওয়ার মতো, শাসন করার মতো কেউ ছিল না। কেউ আমাকে নিজের হাতে খাইয়ে দেয়নি, বরং মমতায় মাথায় হাত বুলিয়ে ঘুম পাঠিয়ে দেয়নি। আর এই সব কিছুর জন্য তুই দায়ী। তুই তুই আমার বাবা মায়ের খুন আরিফ। তোর জন্য আমি আমার বাবা মাকে হারিয়েছে। আমি খুন করিনি অভ্রয়, সেটা তুইও জানিস। হ্যাঁ, নিজ হাতে খুন করিস না ঠিকই, কিন্তু তোর জন্য আমার বাবা মাকে হারিয়েছে। ওই দিন ওই গাড়িতে আমার বাবা মা চলে যাচ্ছিল, কিন্তু আমি বাঁচাতে পারিনি তাদের। সন্তান হয়ে বাবা মায়ের মরণ দেখেছি আমি। তোর কারণে আমি তাদের বাঁচাতে পারলাম না। কেন আমাকে আটকে রেখেছিলে সেদিন? কেন? আমি না আটকালে তুইও মারা যেতি সেদিন। মারা গেলে যেতাম। অভ্রয়, আর একবারও এসব কথা মুখে আনবি না। আর তুই কেন বুঝছিস না এটাই ভাগ্যে ছিল, তাই এরকম হয়েছে। ভাগ্য মাই ফুট। এরকম ভাগ্য আমার দরকার নেই যে ভাগ্যে আমার বাবা মাকে আমার থেকে কেড়ে নেয়। ঘৃণা করি আমি এই ভাগ্যকে, ঘৃণা করি তোকে। এইসব শুনেই সেখান থেকে চলে গেল অভ্রয়। একবারও পিছনে ফিরে তাকালো না। তাকালে দেখতে পেত একজনের অসহায় দৃষ্টি। আরিফ ওর যাওয়ার দিকে তাকিয়ে অসহায় গলায় বলে উঠল। আমি মারিনি তাদের, আমি মারিনি। আমাকে ঘৃণা করিস না অভ্রয়, তুই আমাকে ভুল বুঝছিস। এভাবে চলে যাস না। এরই মধ্যে হঠাৎ পাশে কারোর উপস্থিতি টের পেতেই পাশে ফিরল আরিফ। রেহানকে শক্ত করে জড়িয়ে ধরল। ছেলেদের কাঁদতে হয় না বিধায় সে কাঁদছে না। আর এদিকে আরিফের এই অবস্থা দেখে রেহান নিজেও জড়িয়ে ধরল তার ভাইকে। বলল, কিছু হয়নি আবির, সব ঠিক হয়ে যাবে, একদিন তুইও দেখিস। কিচ্ছু ঠিক হবে না রে রেহান, ও আবারও আমাকে ভুল বুঝলো। আবির, এত ভালো ফ্রেন্ডশিপ ভাঙলো কি করে তোদের? রেহানের কথায় চোখ তুলে তাকালো আরিফ। সোজা হয়ে দাঁড়ালো সে। আচ্ছা না, বড্ড শুনতে ইচ্ছে করছে, বলবি? একটা দীর্ঘশ্বাস ছাড়লো আরিফ। রাত প্রায় 11:30। মাত্র শেষ হওয়া পার্টি থেকে বের হলেন 5 জন মানব মানবী, যারা তাদের হাসি ঠাট্টা দিয়ে চারপাশে পরিবেশকে মুখরিত করছে। হাসাহাসির এক পর্যায়ে আভিন নামের একজন বলে উঠল, বাচ্চারা সব গেল কোথায়? কিছুক্ষণ আগেই না বের হলো ওরা? হ্যাঁ তো, ওই যে সামনে দেখ, ওরা সবাই দাঁড়িয়ে আছে। আভিনের কথাই রাইসান বলল। এগিয়ে গেল বাচ্চাদের দিকে, যেখানে আছে 12 বছর বয়সী আরিফ, অভ্রয়, সাথে আরো 2 জন মেয়ে, যাদের একজনের বয়স 9 বছর তো আরেকজনের 8। তাদেরকে উদ্দেশ্য করে অমিশা বলল, তাহলে আমাদের ক্ষুদে সদস্যরা যাওয়া যাক, অনেক রাত হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, চলো সবাই। রুক্মিণী বলল, অনেক দিন হয়েছে তারা একসাথে হতে পারে না, হবে কিভাবে? সবাই সবার কাজ নিয়ে ব্যস্ত থাকে একে অপরের থেকে দূরে। আজ এই পার্টির জন্যই তারা একত্রিত হয়েছে। তাই সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছে তারা এক গাড়িতেই যাবে। এতে আরো কিছু সময় কাটাতে পারবে। নিজেদের জন্য বরাদ্দকৃত গাড়িটির সামনে এলো সবাই। উঠে পড়ল যে যার মতো। ড্রাইভিং সিটে বসেছে আভিন, তার পাশেই বসেছে তার অর্ধাঙ্গিনী অমিশা। বেশ বড়ই আছে গাড়িটি। মাঝখানের 3 সিট, যার ডান পাশে বসেছে রাইসান, যার কোলে জায়গা দখল করে আছে তার একমাত্র মেয়ে। রাইসানের পাশে বসেছে তার স্ত্রী রওজা, এবং তার পাশে মানে বাম দিকে সিটে বসেছে রুক্মিণী। সব শেষে পিছনের সিটগুলো দখল করে বসে আছে আরিফ, অভ্রয় ও রুক্মিণীর মেয়ে, যে তার আরিফ ভাই ও অভ্রয় ভাইয়ের ভক্ত। তাই তো মাকে ছাড়াই কেমন দিব্যি বসে আছে তাদের সাথে। বিশেষ করে অভ্রয়ের ভক্ত সে। গাড়ি চলতে লাগলো, চারপাশ কেমন নীরব। তখনই অমিশা বলে উঠল,
বুঝলি রূপ, ভাবছি তোর মেয়েকে আমার ছেলের বউ করব। উফ মা, অমর তুই থাম তো, আমাদের ছেলেটা লজ্জা পাচ্ছে। আর তাছাড়া আমার এত ভদ্র ছেলেটার সাথে তুই কি না বিচ্ছু মেয়েটার বিয়ে দিবে বলছিস? মা হয়ে বলছি, একবার বিয়ে করিয়ে দেখ, তোর হাড় মাস কয়লা করে ফেলবে। ফেললে ফেলবে, তাতে অসুবিধা কোথায়? সে তো আর তোকে জ্বালাবে না, বরং সে তার শ্বশুর আর শাশুড়িকে জ্বালাবে। আমাদের কিন্তু এতে কোনো সমস্যা নেই। রুক্মিণীর কথায় আভিন বলল, আভু, তুইও? ইয়া, ও কিন্তু একদম বাপের মতো হয়েছে। একদম না, ওরা ওই দাজ্জাল বাপের মতো নয়। ও হলো আমাদের মিষ্টি মেয়ে। কি বলিস অমু? একদম ঠিক বলেছিস রাইসান। ওদের এইসব কথার মধ্যে বাচ্চা মেয়েটি কি বুঝলো কে জানে, উৎফুল্ল কণ্ঠে বলে বসলো, ইয়ে, আমার আর অব্যয় ভাইয়ের বিয়ে, ইয়ে। সবাই ওর কথা শুনে হেসে উঠল। তারপর আবার মেয়েটি অভ্রয়ের দিকে তাকিয়ে বলল, অব্যয় ভাই করবে তো বিয়ে আমায়? অভ্রয় কিছু বলার আগেই আবারও মেয়েটি বলে উঠল, রওজা আন্টি, ও রওজা আন্টি। এত মিষ্টি করে ডাকলে কেউ সাড়া না দিয়ে পারে? রওজা ওর দিকে ফিরল ও বলল, একটা কথা বলি। বলো আম্মু। তুমি তোমার মেয়েকে আমার আবির ভাইয়ের সাথে বিয়ে দিবে? দিও কিন্তু, আবির ভাই অনেক অনেক ভালো। রওজা কিছু বলবে তার আগেই রাইসানের কোলে বসা বাচ্চা মেয়েটি খেকিয়ে উঠল। এই কি বলি তুই? আমি করব বিয়ে, তাও আবার একে? বলতে দেরি পিস দিয়ে আরিবের ওর পনিটেল করা চুলগুলো ধরে টানতে দেরি হয়নি। চুলে টান পড়তেই মৃদু আওয়াজ করে উঠল। আহ! কিছু বলতে যাবে তার আগেই রাইসান বলল, আমরা সবাই এলাম, কিন্তু আলিটাই আসলো না। আসলে কি হতো? কতবার করে বললাম। আরহানকেও তো ফোন করেছিলাম, বলে নাকি কাজ আছে। এই জামাই বউ আজীবন কাজ করেই যাবে। ওদের কাজ আগে নাকি আমরা? কতদিন পর আমরা একসাথে হলাম, এরকম সুযোগ আর হয়? অমিশার কথার জবাবে রওজা বলল। এর মধ্যেই আভিন বলে, রূপ ইতালি থেকে এসে পড়েছে। রওজা আর রাইসান চট্টগ্রাম থেকে আসলো, আর এই দুই মহান ব্যক্তি ঢাকার এক জায়গায় থেকে আর এক জায়গায় আসতে পারলো না। আমি আমার খচ্চর জামাইকে কিভাবে ম্যানেজ করে এসেছি তা আমিই জানি। তুই আসছিস, ওরা আসেনি। এই নিয়ে আমি আর অবিন না বুঝলে আবির কেউ তো আসতে দিত না। তাই নাকি রে ওমো? রওজা জিজ্ঞেস করলো। হ্যাঁ, তার রাত তো অনেক হলো, এত রাতে আরিফকে পাঠানো লাগবে না। রুক্মিণী বলল, না না, আজকে আরিফকে আমাদের সাথে নিয়ে যাব, এমনিতেও ও আসে না। বললেই চলে আমাদের বাসায়। আশা করি আমাদের সাথে আজকে রাত থাকতে তোমার অসুবিধা হবে না। সাথে অভ্রয় তো আছে। কি বলো আরিফ? না আন্টি, অসুবিধা নেই। ওদের কথা শেষ হলে আভিন বলে উঠল, রাইসান, তোরা কি এত রাতেই ফিরে যাবি নাকি? না রে, একা থাকলে ফিরেই যেতাম, কিন্তু রওজা আর মেয়েটা আছে, ওদের নিয়ে রিস্ক নিতে চাই না। তো থাকবি কই এখন? রাইসান কিছু বলার আগেই রুক্মিণী বলে, আমি হোটেলে রুম বুক করে রেখেছি ওদের জন্য। কোন হোটেলে? আমরা যেটায় উঠেছি। হোটেল বুক করার কি দরকার ছিল? তোরা সবাই আমার বাসায় তো থাকতে পারতি। না রে অমু। কি না? তোরা আসিস সহজে। রাগ করিস না দোস্ত, নেক্সট টাইম অবশ্যই তোর বাসায় থাকবো। কি বলিস রাইসান? হ্যাঁ রূপ ঠিক বলেছে। আভু। রওজার হঠাৎ চিৎকারে সবাই অবাক হয়ে গেল। রাইসান বলে, কি হয়েছে রৌজা? হ্যাঁ তাই তো, রুক্মিণী নিজের কথা শেষ করার আগেই রওজা বলে, সামনে দেখ। সবাই সামনে তাকাতেই সবার চোখ একদম ছানাবড়া হয়ে গেল। একটা বড় ট্রাক আসছে তাদের দিকে। অমিশা আভিনকে উদ্দেশ্য করে বলল, আভিন, কি করছো? গাড়ি থামাও। গাড়ি তো থামলই না, বরং আভিনের কথা শুনে সবার পায়ের তলার মাটি যেন সরে গেল। গাড়ি থামানো যাচ্ছে না, ব্রেক কাজ করছে না, ব্রেক ফেল করছে। হোয়াট আর ইউ কিডিং উইথ মি? কি বলছিস এগুলো? যা বলছি একদম ঠিক বলছি রাইসান। ঝগড়া পরে করিস, আগে ট্রাকের থেকে গাড়িটাকে সেভ কর। রুক্মিণী বলল। দ্রুত গতিতে আসা ট্রাকটি যেই না ধাক্কা দিবে তার আগেই আভিন দক্ষ হাতে ড্রাইভ করে একদম সাইড হয়ে যায়। এতে সবাই এই যাত্রায় তো বেঁচে যায়, কিন্তু চিন্তার শেষ থাকে না। আমু, রূপ, রাইসান, রওজা, কেয়ারফুলি আমার কথা শোনো সবাই। গাড়ি কতক্ষণ আমার কন্ট্রোলে থাকবে আমি জানি না,
গাড়ি না থামিয়ে এভাবে আমি কতক্ষণ চালাতে পারবো তাও জানি না। কোনো কিছুরই কোনো নিশ্চয়তা নেই, কিন্তু আমি বাচ্চাদের কোনো ক্ষতি হতে দিতে পারি না। তোরা কি বুঝেছিস আমি কি বলতে চাইছি? বুঝেছি। এখন তুই কি করতে চাস? যত দ্রুত সম্ভব বাচ্চাদের গাড়ি থেকে বের করতে হবে। আর আমিষা, তুমি বাবাকে কল করো, লোকেশন বলো। হ্যাঁ, করছি আমি। তারপর অভ্রনীল চৌধুরীকে কল করলো অমিশা, তাকে সবকিছুই ইনফর্ম করলো। এদিকে রওজা কল করছে আলিনাকে, তবে বারবার একই বাক্য আসছে ফোন থেকে, দুঃখিত, আপনার কাঙ্ক্ষিত নম্বরে সংযোগ প্রদান করা সম্ভব হচ্ছে না। উফ, এই ফোন কেন ধরছে না? এর মধ্যে আভিন চিৎকার করে উঠল, কি করছিস কি তোরা? বললাম না বাচ্চাদের বের কর। অভ্রয়, ফার্স্ট গাড়ির পিছনের ডোর ওপেন করে সেখান থেকে তোমরা পিছনে কয়েকজন বের হয়ে যাও। কথাটা শুনে পিছনে বসা বাচ্চা মেয়েটি কান্না করে উঠল। হঠাৎ করে রুক্মিণীর কোলে গিয়ে বসলো, কান্না করতে করতে বলল, মাম্মাম, আমি যাব না তোমাকে ছেড়ে। মেয়ের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে নিজেও কান্না জড়ানো গলায় বলল, মা, আমার লক্ষ্মী আম্মু, তুমি ভাইদের সাথে চলে যাও। তুমি চলো তাহলে। যাবো তো, তুমি এখন যাও, আমি একটু পরেই যাচ্ছি। না না, আমি কিছু শুনবো না। বলে আরো জোরে কান্না করতে লাগলো। মেয়ের কান্নায় নিজের বুকটাও কেঁপে উঠল। রুক্মিণীকে উদ্দেশ্য করে অমিশা বলল, রূপ, কান্না করবি না, বি স্ট্রং। মেয়েটাকে অভ্রয়দের সাথে পাঠা। আর অভ্রয়, তোমরা এখনো বসে আছো কেন? যাও দ্রুত। নো মম, আমি যাব না। পাগল হয়ে গেছো তুমি? ও ছোট, কিন্তু তুমি এত ছোট না, তাই কোনো কথা নয় মাই সান। হ্যাঁ, আমি ওর মতো ছোট না, তাই তো তোমাদের এভাবে বিপদে ফেলে যেতে পারি না। অভ্রয়, কথা শোনো আমার, যাও বলছি। না। যাবে না তুমি? না। আবির, জি আন্টি। আমি যা বলবো মন দিয়ে শুনবে। জি। আমি 1 2 3 কাউন্ট করলেই অভ্রয়কে নিয়ে পিছনে দরজা খুলে লাফ দিবে। এই কথা শুনে অভ্রয় চিৎকার দিয়ে ওঠে, নো মম, 1 আমি যাব না। 2 আরিফ, একদম না। 3, নাও জাম্প। আরিফ শুধু সরি বলে অভ্রয়কে নিয়ে দেয় লাফ। ওরা লাফ দিতেই অমিশা রুক্মিণী আর রাইসানকে বলল, তোরা করছিস কি? রূপ, মেয়েকে জানালা দিয়ে ফেল। না মাম্মা। মেয়ের গালে হাত রেখে আদুরে গলায় রুক্মিণী বলল, শোনা মাম্মা, যে করেই হোক পাপার সাথে কন্ট্যাক্ট করবে। আর এই নেও ফোন, ফোনটা অবশ্যই পাপাকে দিবে, সাথে বলবে ফোন চেক করতে। এরকম করলে তুমি চলে আসবে তো? হ্যাঁ আসবো মা, এখন তুমি বলো, বুঝছো তো? কিছু বলল না মেয়েটি, শুধু উপর নিচ মাথা ঝাঁকালো আর নাক টানলো। ওদের কথার মাঝখানে রওজা বলল, আলিটা ফোন তুলছে না, আই থিঙ্ক গাড়ির ব্রেক ইচ্ছে করে ফেল করা হয়েছে। রওজার কথায় কি বুঝলো বাচ্চা মেয়ে দুটো কে জানে, নিজ নিজ বাবা মায়ের কোল থেকে নিজেদের চোখের দিকে তাকালো। মনে হলো চোখে চোখে কথা বলছে দুজন। তবে বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারলো না তারা। তার আগেই রুক্মিণী মেয়ের কপালে একটা চুমু দিল। তারপর আর কিছু না বলেই জানালা দিয়ে বাইরে বের করে দিলেন। অন্যদিকে অভ্রয় নিজেকে আরিবের থেকে ছাড়িয়ে নিয়ে ছুটে যায় তার বাবা মাকে বাঁচাতে। পিছন থেকে আরিবও আসে। দুইজনেই আহত হয়েছে, হাত পা ছিলে গেছে, রক্ত বের হয়ে আসে। আরিফ অভ্রয়কে ঝাপটে ধরে লাফ দেওয়ার কারণে পায়ের গোড়ালিতে অনেক ব্যথা পায়, ঠিক মতো হাঁটতেও পারছে না। তবুও প্রাণপ্রিয় বন্ধুকে এই অবস্থায় একলা তো ছাড়তে পারবে না। খুঁড়িয়ে খুঁড়িয়ে পিছু নিতে থাকে অভ্রয়ের, সাথে ডাকতেও ভুলে না, অপারেশন তারা ভাই, এভাবে দৌড়াস না। আমার পিছু করবি না আরিফ, তোকে বারণ করেছিলাম না ওই সময় লাফ না দিতে। আর কোনো কথা বলতে পারেনি ওরা। তার আগেই গাড়ি থেকে রাস্তায় গড়িয়ে আসে এক বাচ্চা মেয়ে। অভ্রয়ের পায়ের কাছে আসতেই অভ্রয় থেমে যায়। একে তো ছোট, তার উপর পিচঢালা রাস্তায় গড়িয়ে পড়ার কারণে মেয়েটার নাজুক শরীর সহ্য করতে পারে না, অজ্ঞান হয়ে যায় মেয়েটি। অভ্রয় কি করবে কিছুই বুঝতে পারছে না। একদিকে বাবা মা, আরেকদিকে এই মেয়ের অবস্থা। অবশেষে হাঁটু ভেঙে বসে মেয়েটার সামনে কোলে উঠিয়ে গালে চাপড় দিতে লাগলো, কিন্তু কোনো রেসপন্স নেই। মেয়েটি অনেক আহত হয়, রক্তে গায়ে সাদা জামাটা লাল হয়ে যায়। এর মধ্যে আরিবও এসে পড়ে অভ্রয়ের কাছে। মেয়েটা ছোট, ভয়ার ব্যথার কারণে সেন্স হারিয়েছে। অভ্রয় কিছু বলল না, শুধু আরিবের দিকে একবার তাকালো, তারপর সামনে দৃষ্টি দিল। সামনে তাকাতেই অন্তরাত্মা যেন কেঁপে উঠল, পাগলের মতো দৌড়াতে লাগলো সেদিকে। বেশি দূর যাওয়ার আগে আরিব ওকে শক্ত করে জড়িয়ে ধরল। কান্না মেশানো কণ্ঠ নিয়ে রাগী গলায় আরিবকে বলল,
ছাড় আমায়, যেতে দে। পাগলামি করিস না অভ্রয়। আমাকে আমার বাবা মাকে বাঁচাতে হবে। এভাবেই ধস্তাধস্তি করতে লাগলো। এক পর্যায়ে এক বিকট আওয়াজ পেয়ে সামনে তাকালো দুজন। থেমে গেল অভ্রয়ের নড়াচড়া। একদম শান্ত হয়ে গেল সে। আরিবও ছেড়ে দিল তাকে। ছাড়া পেয়েই মাটিতে বসে পড়ল অভ্রয়। কিছুক্ষণ নীরবতা চলল। শান্ত ঠান্ডা দৃষ্টির চোখে তাকালো সামনে আগুন ধরা গাড়িটির দিকে। হ্যাঁ, আফিনদের গাড়িটি আগুনে লেগে গেছে, যেটা এখন জ্বলছে। বিশাল এক গাছের সাথে ধাক্কা লাগায় বোধহয় আগুন লেগেছে। মাটিতে বসেই চিৎকার করে ওঠে অভ্রয়। মা, বাবা, পারলাম না বাঁচাতে। চোখ দিয়ে পড়তে লাগলো অশ্রু। বেদনাদায়ক আর্তনাদ করতে লাগলো। কি যে করুণ শোনাচ্ছে সে আর্তচিৎকার। এদিকে অচেতন হয়ে পড়ে আছে এক 8 বছরের বাচ্চা মেয়ে। সে জানেই না কিছু, দেখেইনি কিছু। দেখার আগেই তো সে অজ্ঞান। যদি জ্ঞান থাকতো তবে কি সেও অভ্রয়ের মতো কান্না করতো না? করতো, বরঞ্চ আরো বেশি করতো অভ্রয়ের থেকে। তবে এই মুহূর্তে এমন কিছুই হচ্ছে না। আর তার পাশেই মাটিতে পড়ে চিৎকার করছে অভ্রয়। বন্ধুর এমন অবস্থা ভিতর পর্যন্ত নাড়িয়ে দিয়েছে আরিবের। চোখে পানি নিয়ে সান্ত্বনা দেবার জন্য হাত রাখলো অভ্রয়ের কাঁধে। যদিও সান্ত্বনা দিয়ে কোনো কাজই হবে না। আরিবের হাত নিজের কাঁধে অনুভব হতেই এক ঝটকায় সরিয়ে দিল অভ্রয়। রক্তলাল চোখ নিয়ে তাকালো তার দিকে। উঠে দাঁড়িয়ে হামড়ে পড়ল আরিবের উপর। ওর কলার ধরে বলতে লাগলো, হয়েছে শান্তি, যা চেয়েছিলে তাই হয়েছে। নেই আমার বাবা মা, আমি পারিনি তাদের বাঁচাতে। অভ্রয়, কি বলছিস কি তুই? কি বলছিস না তাই তো? তোর জন্য, শুধুমাত্র তোর জন্যই অবস্থা। তুই খুনি। আজ থেকে আমার আর তোর ফ্রেন্ডশিপ শেষ। এইটুকু বলেই ঢলে পড়ল আরিবের উপর। অবৃত কথা বলেই খালাস, কিন্তু আরিব, সে যে পাথর হয়ে গেছে। তার কানে শুধু এই কথাগুলোই বাজতে লাগলো। তুই খুনি। আজ থেকে আমার আর তোর ফ্রেন্ডশিপ শেষ। ভাবনার মাঝখানে কারো গলার আওয়াজ পেয়ে তাকালো তার দিকে। অভ্রনীল চৌধুরী এসেছে। উদ্বিগ্ন হয়ে জিজ্ঞাসা করলো, ঠিক আছো তোমরা? কিছু হয়নি তো তোমাদের? আবিন ওরা কোথায়? আর অভ্রয়ের কি হয়েছে? কিছু বলছো না কেন? আরিফ শুধু একবার তাকালো উদ্বিগ্ন হওয়া মানুষটির দিকে। বোঝাই যাচ্ছে কতটা টেনশনে আছে। সময় ব্যয় না করে রোবটের মতো শুধু এইটুকুনি বলল। দাদাজান, পরে সব বলবো আপনাকে, আগে হাসপাতাল যেতে হবে আমাদের। অভ্রনীলও বোধহয় বুঝলেন ব্যাপারটা। আর কিছু জিজ্ঞেস করলো না। তাদের নিয়ে রওনা দিল হাসপাতালের উদ্দেশ্যে। তারপর কি হলো? রিহানের গলায় কৌতূহল আর চোখে পানি চিকচিক করছে। ছেলেটার দিকে শান্ত নজরে তাকালো। কিছু একটা পর্যবেক্ষণ করলো। মুচকি একটা হাসি দিয়ে আরিফ বলল, কাঁদছিস? হ্যাঁ, না, চোখে কি জানি পড়েছে তাই। কিছু বলল না আরিফ, শুধু একটু হাসলো। তারপর আবার বলতে শুরু করলো, তারপর আর কি, আমাদের হাসপাতালে নেওয়া হলো, চিকিৎসা করা হলো। সুস্থ হতে অভ্রয় জানালো তার সাথে আমার কোনো সম্পর্ক নেই। সেদিনের পর থেকেই শেষ হয়ে গেল আমাদের এত ভালো ফ্রেন্ডশিপ। আর ওই মেয়ে দুটোর? যে রাস্তায় ছিল ওকেও হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তবে পরের দিন কে নাকি এসে মেয়েটাকে নিয়ে যায় হাসপাতাল থেকে। কেউ জানে না কে নিল, কেন নিল, আর এখন আছে কোথায়। তোরা কমপ্লেন করস নাই? জানি না, সে ব্যাপারে আমি দাদাজানকে জিজ্ঞেস করেছিলাম। এও খোঁজ নিতে বলেছি গাড়ির কাছে কোনো মেয়ে ছিল কিনা। তবে সেখানে হতাশ হতে হয়েছে। সেই মেয়ের ব্যাপারেও কিছু জানা যায়নি। আর গাড়ির সেই মেয়ে, সে কি বের হতে পারেনি? দাদাজান জিজ্ঞেস করছিল এভাবে বিনা নোটিসে কিভাবে নিয়ে যায়। তার উপর মেয়েটাকে যেহেতু তারা নিয়ে এসেছে, তাদেরকে তো অবশ্যই ইনফর্ম করতে হতো। তখন ডক্টররা বলেছিল মেয়েটা নাকি তার আসল ঠিকানায় পৌঁছে গেছে। এত রাতে কার সাথে কথা বলছো? রাত অনেক হয়ে গেলেও বাড়ি ফিরেনি আরিফ। আলিনারা ঘুমিয়ে গেছে। পুরো বাড়ি বলতে গেলে নিস্তব্ধ হয়ে আছে। আর এই বিশাল বাড়ির বিশাল রুমে এতক্ষণ যাবৎ এই মাথা ও মাথা হাঁটাহাঁটি করছে রওশনী। এছাড়া আর করবেই বা কি? আরিফ না আসায় ঘুমও আসছিল না, কিছুটা ভয়ও করছিল। তবে তাকে বেশি পাত্তা দেয়নি রওশনী। রুম ঘুরে ঘুরে দেখেছিল সে, যদিও দেখা শেষ তাও। আর এর মধ্যেই বিছানায় থাকা তার মুঠোফোনটা বেজে উঠল। ফোনটা রিসিভ করে কিছুক্ষণ হলো বারান্দায় এসেছে কথা বলতে। তার মধ্যেই তো আরিবের উপরিউক্ত কথাটা ভেসে আসে। ক্লান্ত হয়ে সারাদিন পর বাড়ি এসে যখন দেখে রুমে বউ নাই, তখন যেন অশান্ত মনটা আরো অশান্ত হয়ে উঠল। রুমের ভিতরে ঢুকতেই বারান্দা দিয়ে কারো ফোন আলাপ শুনতে পেয়ে সেদিকে গেলেই দেখতে পাই তার অশান্ত মন শান্ত করার ঔষধকে।
তবে এত রাতে রওশনী কার সাথে কথা বলছে সে ব্যাপারে কৌতূহল হতেই প্রশ্নটা করে ফেলে আরিফ। ওই নিধি কল করেছিল, ওর সাথেই কথা বলছিলাম। ফোন কেটে দিয়ে আবিরের দিকে ফিরে জবাব দিল রশনি। তবে আরিফের দিকে ফিরতেই রওশনীর বুকটা যেন ধক করে উঠল। কেমন বিধ্বস্ত দেখাচ্ছে মানুষটাকে। কি হয়েছে তার? এই কয়দিন আরিফকে দেখে এটা বুঝতে পেরেছে আরিফ সবসময় গুছানো থাকতে পছন্দ করে, নিজেকে সর্বদা পারফেক্ট রাখতে চেষ্টা করে। তবে আজ একই অবস্থা। চোখ দুটো কেমন লাল হয়ে আছে, চুলগুলো মাত্রাতিরিক্ত অগোছালো। নীরবতা ভেঙে রওশনী বলে, কি হয়েছে আপনার? আরিফ কিছুই বলে না, শুধু তাকিয়ে থাকে ওর দিকে। রওশনীও আর জিজ্ঞেস করলো না, সময় দিল ওকে। নিশুতি রাত, আকাশে চাঁদের আলো। সে এক ফালি চাঁদের আলো এসে পড়ছে বারান্দায় অবস্থানরত দুই মানব মানবীর উপর, যাদের মুখে নেই কোনো কথা, আছে শুধু নিঃশ্বাসের শব্দ আর একে অপরের দিকে পূর্ণাঙ্গ দৃষ্টিতে তাকিয়ে থাকা, যেন চোখে চোখে এই দুজনে কথা বলছে। নিস্তব্ধতাকে ভেদ করে আরিবি বলে উঠল, রশনি, হুম। তোমায় একটু জড়িয়ে ধরি। কি সুন্দর এক আবদার! চঞ্চল আরিফ, যে কিনা সর্বদা রওশনীকে জ্বালাবে, তার মর্জি মতোই সব করবে। এই যেমন যখন তখন চুমু খাবে, জড়িয়ে ধরবে, তবে কখনোই সেগুলো তার অনুমতি নিয়ে নয়। তবে আজ কি হলো তার হঠাৎ অনুমতি চাইছে, তাও এতটা করুণ গলায়? সবকিছু ঠিক আছে তো? ধরবেন? যদি তুমি বলো তবে। অনুমতি তো নেন না আমার, তাহলে আজ? আজকের দিনটা আলাদা। কেন? কেনর কারণ নেই। পারমিশন ছাড়া ধরবেন না? না। তাই নাকি? একদম। যদি মানা করি তাও জোর করবেন না? হুম, আজকে তোমার উপর আমি জোর করব না। এতদিন আরিফ এসেছিল তোমাকে জ্বালাতে, তোমার সাথে মজা করতে, তোমাকে উত্ত্যক্ত করতে, যা করতে তার ভালো লাগতো। তবে আজ আরিফ এসেছে নিজের শান্তির খোঁজে তোমার কাছে। জোর করলে যে সে শান্তি আসবে না, কারণ জোর করার মধ্যে প্রশান্তি পাওয়া যায় না। কেন জোর করবেন না? মানে? রওশনী বুঝতে পারল কোনো কথা না বলেই নিজে থেকেই জড়িয়ে ধরল আরিফকে। প্রথমে ব্যাপারটা ধরতে না পারলেও যখন ধরতে পারল তখন নিজেও শক্ত করে বুকের মধ্যে চেপে ধরল নিজের সহধর্মিণীকে। বুকের মধ্যে যেন প্রশান্তির এক পশলা শীতলতা অনুভব করলো আরিফ। বুকের গভীরে যে আগুন জ্বলছিল তা যেন রওশনীর ছোঁয়ায় জলের মতো কাজ করলো। শান্তিতে চোখ দুটো বন্ধ করে নিল সে। আধা ঘন্টা পর ছেড়ে দিল আরিফ। ছেড়ে দিয়ে বারান্দার গ্রিল ধরে দাঁড়িয়ে রইল। রওশনীও পাশে গিয়ে দাঁড়ালো নিজের স্বামীর। দুজনে আবারও চুপ হয়ে গেল, না কোনো কথা, শুধু তাকিয়ে রইল বাইরের দিকে। কিছুক্ষণ পর আরিফ বলল, জিজ্ঞেস করবে না আজ এমন ব্যবহারের কারণ কি? করলে বলতেন। আজ বলতাম না। এই কারণেই করিনি। আরিফও কিছু বলল না, শুধু একটা স্মিত হাসি দিল। আপনি এতক্ষণ কোথায় ছিলেন? বাইক রাইডে। ও। এরপর রওশনী চলে গেল সেখান থেকে, আর যাওয়ার আগে বলে গেল, তাতে ফ্রেশ হয়ে আসুন, খাবার বাড়ছি। ওরা যাওয়ার পানে একবার তাকালো আরিফ, তারপর আকাশের পানে একবার, চাঁদকে কি যেন বলল বিড়বিড় করে, তারপর নিজেও চলে গেল। ওয়াশরুম থেকে একেবারে শাওয়ার নিয়ে বের হলো আরিফ। পরনে একটা ব্ল্যাক ট্রাউজার আর খয়েরি রঙের হাফ হাতা টি শার্ট। সিল্কি চুলগুলো থেকে পানি পড়ছে। সেদিকে একবার ভ্রুকুচকে তাকালো রওশনী, তারপর একটা টাওয়াল নিয়ে গেল আরিফের নিকট। রওশনীকে নিজের কাছে দেখে এক ভ্রু উঁচিয়ে তাকালো তার দিকে। ওর মাথায় টাওয়াল দিয়ে মুছে দিতে দিতে রওশনী বলল, চুল থেকে যে পানি পড়ছে সেদিকে খেয়াল আছে নাকি মহাশয়ের? খেয়াল রাখার জন্য তো মহাশয়ের বই আছে। যদি সে কখনো হারিয়ে যায়? কথাটা কেমন যেন শোনালো। শক্ত করে রওশনীর কোমর ছড়িয়ে নিজের সাথে একদম মিশিয়ে নিল আরিফ। দেখেই বোঝা যাচ্ছে চোখ মুখ শক্ত হয়ে গেছে। শান্ত নিরেট কণ্ঠে কঠিন স্বরে বলল, ফার্স্ট দেখে কিছু বললাম না, জাস্ট আরেকবার শুনি এই হারিয়ে যাওয়ার কথাটা, তারপর বোঝাবো তোমায় হারিয়ে যাওয়া কাকে বলে। নিজের স্বামীর এহেন কথায় তার পানে তাকালো রওশনী, মুচকি একটা হাসি দিল। এরই মধ্যে আরিফ আবার বলল, তুমি হারিয়ে গেলে যে আমার এই অস্তিত্বই হারিয়ে যাবে। আর আরিফ খান নিজের অস্তিত্ব খুব ভালো করে টিকিয়ে রাখতে জানে। কোথাও হারাতে দেব না তোমায় আমি, মেয়ে। হয়েছে, বুঝেছি, এবার ছাড়ুন আর নিচে চলুন খাবার খেতে। বলে নিজের কোমর থেকে আরিফের হাত সরিয়ে দিয়ে হাঁটা দিল রওশনী, আর ওর পিছু পিছু আরিফও চলল। আরিফকে খাবার বেড়ে পাশেই দাঁড়ালো রওশনী, জিজ্ঞেস করল, আর কিছু দেব? আগে বলো তুমি খেয়েছো?
হ্যাঁ মানে হ্যাঁ। কখন? জানি না, সময় দেখিনি। রওশনীর কথায় আরিফ ওর হাত টেনে নিজের পাশের চেয়ারে বসিয়ে এক লোকমা ভাত ওর মুখের সামনে ধরে বলল। মিথ্যেটাও তো দেখছি ঠিক করে বলতে পারেন না মিসেস আরিফ। লজ্জায় মাথা হালকা নুয়ে ফেলে, গাল দুটোতে কেমন লাল আভা দেখা দিয়েছে। বউয়ের লজ্জা রাঙা মুখটাকে পর্যবেক্ষণ করে নিঃশব্দে হাসল আরিফ।